নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। মুখ্যমন্ত্রীর একটা নির্দেশ, তারপরই কুইক অ্যাকশনে পুলিশ। রাজ্যসহ দেশ জুড়ে মূল্যবৃদ্ধি, সবজি মাছ মাংস কিনতে রীতিমতো কালঘাম ছুটছে জনতার। মধ্যবিত্তের হেসেলে আগুন লাগতেই সরব সব মহল। কেন মূল্যবৃদ্ধি? পেট ভরাতে কোন পথ অবলম্বন করবে সাধারণ মানুষ? প্রশ্নের তালিকা লম্বা হলেও এতদিন নীরব ছিল প্রশাসন, পদক্ষেপ করেনি পুলিশও। এরপরই মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই 10 দিনের মধ্যে দাম কমাতে হবে। নির্দেশ পেয়েই তড়িঘড়ি তৎপরতা। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় বাজারে হানা টাস্ক ফোর্সের আধিকারিকদের। বাজারে অভিযান রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদেরও। তাহলে তুমি দেখো, আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। উচ্ছে বেগুন পটল মূলো দাম শুনলেই চক্ষু চড়ক গাছ আমজনতার। মাছ মাংসের দাম শুনেও ভিড়মি খাওয়ার জোগাড়। খাবো কি এই ভেবেই কুল পাচ্ছে না সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরেই শাকসবজি মাছ মাংসের আকাশ ছোঁয়া দাম। পেঁয়াজের দামের ঝাঁজে চোখে জল মধ্যবিত্তের। কি উপায়? কবে দাম কমবে? লম্বা হচ্ছে প্রশ্নমালা। এই আবহে মধ্যবিত্তের কথা ভেবে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। কালোবাজারি নিয়ে সতর্ক করেন মুনাফাখোরদেরও। আমার মনে হয় বেশি মুনাফার লোভে কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই নড়ে চড়ে বসেন আধিকারিকরা। কলকাতায় তুঙ্গে তৎপরতা। কাকুরগাছির ভিআইপি বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শুধু কলকাতায় নয়, তৎপরতার ছবি জেলায় জেলায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে পথে নেমেছে টাস্ক ফোর্স। মমতার নির্দেশেই তৎপরতা। আরও আগে কি সচেতন হওয়া উচিত ছিল না আধিকারিকদের? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। তার আগে জেলায় জেলায় টাস্ক ফোর্স, রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানের ছবিটা দেখে নিন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সবজি বাজার আগুন। মধ্যবিত্তের পকেটে টান, সমস্যায় সাধারণ মানুষ। চন্দ্রকোনার একাধিক বাজার সহ জেলার বিভিন্ন মার্কেটগুলিতে সবজির বাজার দর সরেজমিনে খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। বীরভূমের বাজারগুলিতেও আলু পটল বিকোচ্ছে চড়া দামে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বীরভূমের সবজি বাজারগুলিতে পুলিশের অভিযান। বোলপুর শিউরি রামপুর হাটে অভিযান বীরভূম জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। একই ছবি হুগলিতেও। চুঁচুড়া খড়ুয়া বাজার, মল্লিক কাসেম হাট, শেওড়াফুলি পাইকারি বাজারে অভিযান ক্রেতা সুরক্ষা দফতর, কৃষি বিপণন দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর ও নিয়ন্ত্রিত বাজার কমিটির আধিকারিকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজি ও তরিতরকারির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধিতে রাশ টানার কথা বলতেই আসানসোল হোলসেল বাজারে সাত সকালে টাস্ক ফোর্সের হামলা। আসানসোল হোলসেল বাজারেও সাত সকালে অভিযান। ফুটপাত দখল করে দেদার বিক্রি বাটা, যানজট, সমস্যায় সাধারণ মানুষ। এই অভিযোগ দীর্ঘদিনের। তবে এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। তার ধমকে কাজও হয়েছে। তড়িঘড়ি ফুটপাতে চলেছে বুলডোজার, উচ্ছেদ হয়েছে জেলায় জেলায়। তার কয়েকদিন পরেই মূল্যবৃদ্ধি নিয়ে তুঙ্গে আলোচনা সমালোচনা বিতর্ক। মধ্যবিত্তের হাঁড়িতে কোপ পড়তেই আবারও আসরে সেই মুখ্যমন্ত্রী। মমতার নির্দেশ না পেলে কি ঘুম ভাঙত না পুলিশের? প্রত্যেকের দপ্তরের দায়িত্ব মনে করিয়ে দিতে বারবার খোদ তৃণমূল নেত্রীকেই কেন উদ্যোগ নিতে হবে? তবে কি নিজেদের কাজ সম্পর্কে ওয়াকিবহল নয় পুলিশ প্রশাসন? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আস্তে আস্তে সমর্থি ধরছেন পাল্টুরাম। কেন্দ্রীয় সরকার যে তাঁর সমর্থনেই টিকে আছে, এবার নীতিশ কুমার সেটা বোঝাচ্ছেন নরেন্দ্র মোদীকে। সমর্থনের বিনিময়ে নিজেদের দাবি দেওয়া আদায়ের জন্য চাপ বাড়াচ্ছে মোদীর দুই শরিক, নীতিশের জেডিইউ ও চন্দ্রবাবুর টিডিপি। জোট টিকিয়ে রেখে সরকার বাঁচাতে এখন কপালে শুধু চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরের।
বিহারের জন্য চাই 30,000 কোটি টাকা। নীতিশ কুমারের আবদারে বিপাকে প্রধানমন্ত্রী। চন্দ্রবাবুর পর এবার নীতিশ কুমারের দাবি চোখ কপালে তোলা টাকা। বাজেট যতই এগিয়ে আসছে ততই যেন বেরিয়ে আসছে মোদির জোট রাজনীতির আসল রূপ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আগেই নিজের রাজ্যের জন্য বিপুল আর্থিক দাবি জানিয়েছেন মোদিকে। এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও সেই পথেই হাঁটলেন। নিজের রাজ্যের জন্য চাইলেন 30,000 কোটি টাকার আর্থিক সাহায্য। কেন্দ্রীয় কোষাগারে এমনিতেই প্রায় ভাঁটার টান, তার উপর নীতিশ নাইডুর এই দাবি দেওয়া কার্যত আগুনের মুখে ফেলে দিয়েছে পদ্ম শিবিরকে। সূত্রের খবর, কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে বিহারের জন্য এই আর্থিক প্যাকেজ দাবি করেন নীতিশ। বিহারকে কত টাকা বরাদ্দ করা হবে সে বিষয়ে কেন্দ্র এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। লোকসভা ভোটে 400 আসন পাওয়ার দাবি ছিল বিজেপির, কিন্তু বাস্তবে সংখ্যাগরিষ্ঠতাও মেলেনি গেরুয়া শিবিরের। নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সমর্থনে শেষ পর্যন্ত সরকার গড়তে হয়েছে মোদিকে। কিন্তু সমর্থনের বিনিময়ে এত তাড়াতাড়ি নিজেদের দাবি দেওয়া আদায়ের জন্য সরকারের উপর চাপ দেবে দুই শরিক নীতিশের জেডিইউ ও চন্দ্রবাবুর টিডিপি। মোদির তা ধারণার বাইরে ছিল। এই পরিস্থিতিতে সরকার কিভাবে বাঁচাবে এবং জোট কিভাবে টিকিয়ে রাখা যাবে সেই চিন্তায় ভাঁজ ফেলেছে গেরুয়া শিবিরের কপালে। রাজ্যে 9টি বিমানবন্দর, 4টি নতুন মেট্রো লাইন, 7টি মেডিকেল কলেজ নির্মাণ, 1টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য বিপুল অর্থের দাবি জানানো হয়েছে। এছাড়াও রয়েছে 20,000 কিলোমিটার রাস্তা মেরামতের প্রস্তাব। নীতিশ কুমারের আগে অন্ধ্রপ্রদেশের জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দের দাবি করেছেন চন্দ্রবাবু। মোট 1 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন তিনি। চন্দ্রবাবুর দাবি নিয়ে এমনিতেই ঘুম উড়েছে কেন্দ্রের। এবার নীতিশ ও মোদী সরকারের ওপর চাপ বাড়ালেন বলেই ধারণা রাজনৈতিক মহলের। নীতিশ নাইডুর যৌথ আর্থিক দাবির পরিমাণ প্রায় 1,30,000 কোটি টাকা। কোনো বিশেষ পরিস্থিতি ছাড়া একটি নির্দিষ্ট রাজ্যকে এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ সম্ভব নয়। বরাদ্দ হলেও বাকি রাজ্যগুলোর কি হবে? এদিকে জোট সঙ্গীদের মন রাখতে না পারলে সরকার পতনের আশঙ্কা 100%। এই অবস্থায় শরিকদের দাবি পূরণে কোন পথে মোদি হাঁটেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আগামী 23শে জুলাই সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে বিরোধী ইন্ডিয়া শিবিরের দাবি ডেপুটি স্পিকার পদে নিয়োগ করতে হবে তাদের প্রার্থীকেই। পরিস্থিতি এরকম যে খুব সহজে হয়তো এবারের বাজেট পেশ করতে পারবেন না সীতারামন। বিরোধীদের দাবি, সরকার যদি নির্বিঘ্নে বাজেট অধিবেশন চালাতে চায় তাহলে ডেপুটি স্পিকার পদে বসাতে হবে ইন্ডিয়া জোটের কাউকে। ডেপুটি স্পিকার পদের জন্য অবিলম্বে নির্বাচন হোক, সরকারের ওপরে চাপ তৈরি করার কৌশল ইন্ডিয়ার। সম্ভব হলে লোকসভায় অধিবেশন শুরুর মুখেই ডেপুটি স্পিকার নির্বাচনের আর্জি জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেওয়া হবে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে। সেই চিঠির খসড়ার কাজ চলছে। একদিকে যখন বাজেট অধিবেশনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্র, অন্যদিকে সংসদের 2 কক্ষে ঝড় তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে বিরোধী মঞ্চ ইন্ডিয়া। বিরোধী জোট সূত্রের খবর, কংগ্রেস, তৃণমূল, এসপি এবং ডিএমকে নেতারা নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করছেন কৌশল স্থির করার জন্য। আপাতত স্থির হয়েছে ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য সরকারের ওপরে বাজেট অধিবেশনে চাপ তৈরি করা হবে। সূত্রের খবর, অধিবেশন শুরুর দিনই এই বিষয়ে আর্জি জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেওয়া হবে ইন্ডিয়া মঞ্চের তরফে। জানা গিয়েছে সেই চিঠিতে বলা হবে গতবারের লোকসভা বাদ দিলে তার আগে বরাবরই অধিবেশন বসার 8 দিনের মধ্যে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন পোস্ট করেছেন, যদি সরকারকে ঠিকভাবে বাজেট অধিবেশন চালাতে হয় তাহলে ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়ার প্রার্থীকে গণ্য করা হবে। ডেপুটি স্পিকার পদে নির্বাচন নিয়ে চাপ দেওয়ার পেছনে বিরোধীদের অযোধ্যা রাজনীতি রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। ইন্ডিয়া শিবিরের খবর, ডেপুটি স্পিকার পদে প্রার্থী হিসাবে ফৈজাবাদ কেন্দ্রের সমাজবাদী সাংসদ অবধেশ প্রসাদের নাম প্রস্তাব করা মাত্রই রক্তচাপ বাড়বে বিজেপির। ফলে ওই পদে নির্বাচন হোক
বা না হোক, অথবা ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী জয়ী হোক বা না হোক, বিজেপি যে রাম মন্দির আন্দোলনের কেন্দ্র ফৈজাবাদেই পরাজিত হয়েছে, একথাই এভাবে বারবার তুলে ধরা হবে। ভারতীয় গণতন্ত্রের অলিখিত রীতি, ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয় বিরোধীদের, কিন্তু নরেন্দ্র মোদী সরকার গত 5 বছর ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রেখেছিল। বিরোধীরা মনে করছে ডেপুটি স্পিকার পদটি না দিয়ে আগের 5 বছর তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবার যাতে সেটা না হয় তা নিশ্চিত করতে আগে থেকেই চাপ বাড়ানো শুরু হয়েছে। এ বিষয়ে তৃণমূল, সমাজবাদী পার্টি, কংগ্রেস, ডিএমকের মধ্যে সমন্বয়ের কাজটাও চলছে বলে মনে করা হচ্ছে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।